নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প পল্লবী ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অশরীরীর আখড়া। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে আপনাদের মতামত জানান। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। পল্লবী ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অশরীরীর আখড়া। গল্প পাঠে বাপি। রবিবার, ছুটির দিন। সকালে বারান্দায় বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম। ঠিক এমন সময় খবরের কাগজ হাতে কিশোরী এসে হাজির। কি হে, আজকের খবরের কাগজটা দেখেছ? আমি বললাম, কেন, কি ব্যাপার? কিশোরী কাগজটা আমার সামনে মেলে ধরে একটা খবরের অংশ দেখালো। পড়ে যা বুঝলাম, ব্যাপারটা কিছুটা এই রকম। গতকাল সন্ধ্যায় গঙ্গার পাড়ে একসাথে তিনটে মৃতদেহ পাওয়া গেছে। তাদের প্রত্যেকের ধড় থেকে মাথা আলাদা করে অন্যজনের ধড়ের সাথে সেই মাথাটা সেলাই করে দেওয়া হয়েছে। কি পৈশাচিক কাজ মানুষের! কিশোরী বলল, ভাবতে পারো ভায়া, এই পৃথিবীতে এমনও মানুষ আছে যে এমন নৃশংস কাজ করতে পারে। সত্যি ভাবলেও হাড় হিম হয়ে আসে। এই পৃথিবীর আনাচে কানাচে এরকম কত ঘটনাই যে ঘটে চলেছে রোজ রোজ। আমরা তার কতটুকুই বা খবর রাখি, কিন্তু তারানাথ বোধহয় খবর রাখে। কি বলো, একটা কাজ করি, চলো তারানাথের বাড়িতে যাই। এ বিষয়ে কথা তো হবেই, আর সেই ফাঁকে যদি 2-4টে গল্প তারানাথের কাছ থেকে আদায় করে নেওয়া যায় তাহলে মন্দ হবে না। তা যা বলেছ, তাহলে সন্ধ্যার সময় চলে এসো। কিশোরী প্রফুল্ল চিত্তে বাড়ি ফিরে গেল। ঘড়ি ধরে ঠিক সন্ধে 6টায় আমিও কিশোরী মটলেনে তারানাথের বাড়িতে পৌঁছলাম। দরজায় কড়া নেড়ে ডাকতেই তারানাথের গম্ভীর স্বর ভেসে এলো, দরজা খোলা আছে, ভেতরে চলে এসো। আমরা ঢুকে দেখি তারানাথ তক্তপোষে বসে হুঁকো টানছেন। আমরা আমাদের সেই চিরপরিচিত আড্ডা দেওয়ার চৌকিতে বসে 1 প্যাকেট পাসিং শো আর 1 ঠোঙা তেলে ভাজা তারানাথের সামনে রাখলাম। কিশোরী শুরু করল, ঠাকুরমশাই, আজকের খবরের কাগজটা দেখেছেন? বলে নিজের কাঁধের ঝোলানো ব্যাগটিতে হাতড়াতে লাগল। তারানাথ এতক্ষণে হুঁকো ছেড়ে তেলে ভাজার ঠোঙার দিকে হাত বাড়িয়েছে। এবার তেলে ভাজায় কামড় বসিয়ে তারানাথ বলে উঠল, কাগজটা তুমি বাড়িতেই টেবিলের ওপর ভুলে এসেছ। হাতড়ে লাভ নেই। গঙ্গার পাড়ের হত্যাকাণ্ডের কথা বলবে তো? ও আমি অনেক আগে থেকেই জানি। তারানাথের এই কথায় আমরা অবাক হলাম না। এমনটা সে প্রায় করে থাকে। আমাদের না বলা কথাগুলো সে এক অলৌকিক উপায়ে আগে থেকে জেনে ফেলে। এ তো আর নতুন কিছু নয়, বহুদিন ধরেই আমরা দেখে আসছি। তাই আমি সে কথায় না গিয়ে বললাম, কিন্তু এরকম চলতে থাকলে মানব সভ্যতা আর কতদিন টিকে থাকবে বলতে পারেন? তারানাথ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলল, থাকবে থাকবে, তুমি আমি না থাকলেও এ সভ্যতা থেকে যাবে। সবই মহাকালের লিখন। তিনি যদি ধ্বংসকারী হন তবে তিনি সৃষ্টিকর্তার কর্তব্য পালন করেন বটে। আমাদের কর্তব্য শুধুমাত্র ঈশ্বরের প্রতি আস্থা রাখা। তিনি আমাদের রক্ষা করবেন। আমরা তো কেবল তার দাস মাত্র। কিন্তু কিন্তু মানুষ ঈশ্বরের দাস হয়ে এমন পাশবিক কর্ম সাধন কিভাবে করতে পারে? আচ্ছা, তার মধ্যে কি মানবিকতার লেশমাত্র নেই? নৃশংসতার এমন চরম নিদর্শন আর কি কোথাও দেখা যায়? তারানাথ এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এবার কথা বলল। নৃশংসতার কথাই যদি বলো, তবে বলতে হয় আমাদের তন্ত্র সাধনার জগতে
এমন অনেক নৃশংস কাজকর্ম চলে যা তোমাদের কল্পনারও অতীত। তারানাথের কথার মাঝেই কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, তাহলে এই নিয়ে একটা গল্প হয়ে যাক। আপনার কাছে এসে গল্প না শুনে ফিরে যেতে মন চায় না। তারানাথ কটমট করে কিশোরীর দিকে চেয়ে বলল, আমার মুখে আজ পর্যন্ত যা শুনেছ এগুলো একটাও গল্প নয়, সব আমার জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা। তবে তেমন এক অভিজ্ঞতার কথাই শোনান না ঠাকুরমশাই। তারানাথ বলল, অপেক্ষা করো, আমি বাড়ির ভিতর থেকে চা বলে আসি। চা বলতে গিয়ে একেবারে চা নিয়েই ফিরে এলেন তারানাথ তান্ত্রিক। গরম চায়ের কাপে চুমুক দিয়ে তারানাথ একটা পাসিং শো ধরালো। তারানাথ পাসিং শোয়ে টান দিয়ে কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো। আমরা বুঝলাম সে ঘটনাগুলো সাজিয়ে নিচ্ছে আর কি। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শেষমেশ তারানাথ বলতে শুরু করলো, আমি জীবনে অনেক নৃশংস ঘটনা স্বচক্ষে দেখেছি, কিন্তু যে ঘটনার কথা আমি তোমাদের বলতে চলেছি তা আমার জীবনের ভয়ঙ্করতম অভিজ্ঞতার মধ্যে একটি। আমি তখন সবে গার্হস্থ্য জীবনে পা দিয়েছি। তখন চারি মায়ের জন্ম হয়নি, তখন কয়েক মাস হবে। আমি এ বাড়িতে পেশাগত জ্যোতিষ চর্চা শুরু করি। এমন সময় বেশ কিছু ব্যবসায়ীর নিত্য আনাগোনা ছিল আমার পসারে, এবং আমার পসারটা বেশ জমে উঠেছিল। তবে তাদের সমস্যার সমাধান এই তাবিজ কবজে সীমাবদ্ধ ছিল না। মাঝে মাঝে কিছু বাড়িতে গিয়ে পারিবারিক দোষ খণ্ডন ও শান্তি সস্তায়ন হোম করেছিলাম। কিন্তু এমনও সমস্যা নিয়ে কেউ কেউ এসেছিল যে আমাকে রীতিমতো নিম্নতন্ত্রের প্রয়োগ করতে হয়েছিল। এরকম একদিন সকালে বসে আমি কবচ তৈরি করছি, এমন সময় বাইরে মোটর গাড়ি থামার শব্দ কানে এলো, আর তারপরেই দরজার কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলতেই দেখি খদ্দের পাঞ্জাবি ও ধুতি পরা বছর 60-এর এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পায়ে কটকি জুতো, গায়ে কাশ্মীরি শাল। আমায় দেখে বললেন, আপনি কি তারানাথ জ্যোতিষী? আজ্ঞে হ্যাঁ, বলে তাকে ঘরে এনে বসালাম। ভদ্রলোককে দেখেই বোঝা যাচ্ছে তিনি বিত্তশালী পরিবারের লোক। দেহের গড়নে সাবেকি আভিজাত্যের ছাপ স্পষ্ট। তবে যা আমাকে কিছুটা অবাক করেছিল তা তার তন্ত্রভক্তি। তন্ত্রে যে তিনি আসক্ত তা তার সর্বাঙ্গে তাবিজ কবচ রত্নের বাহার দেখলেই বোঝা যায়। কিন্তু বর্তমানে তিনি যে ভীষণ উদ্বিগ্ন ও ভীত তা আমি তাকে দেখেই বুঝতে পারলাম। তিনি বসা মাত্রই বললেন, বলছিলাম একটু জল হবে? আমি একটি পাত্রে জল নিয়ে এসে তার সামনে বসলাম। তিনি এক নিমেষে পাত্রে সব জল শেষ করে ফেললেন। এরপর আমি তার আসার উদ্দেশ্য জানতে চাইলাম। তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আমাকে আপনি বাঁচান। আমাদের বংশ যে ধ্বংস হতে বসল। আমি বললাম, শান্ত হন, উত্তেজিত হবেন না। আমাকে সমস্ত সমস্যার কথা খুলে বলুন, দেখবেন কিছু যেন বাদ না পড়ে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ভদ্রলোক ধীরে ধীরে বলতে লাগলেন, আমি বারীন্দ্র প্রসাদ গুপ্ত, বাড়ি রাঘবপুর। আমার প্রপিতামহ রাঘবেন্দ্র প্রসাদ গুপ্ত এই অঞ্চলের জমিদার ছিলেন। এখন যদিও জমিদারি নেই, তবে পূর্বপুরুষের বিপুল পরিমাণ সম্পত্তি রয়ে গেছে। এছাড়া ঠাকুরদার আমলে তেলের কারবার রয়েছে কলকাতাতে। আমার বাবা ছিলেন
আমার ঠাকুরদার একমাত্র পুত্র। আমার ঠাকুরদার 5 কন্যার পর আমার বাবার জন্ম হয়। তিনি সবার ছোট। আমার পিসিরা বিয়ের পরও, বিশেষ করে বাবার মৃত্যুর পর, আর আমাদের এই পরিবারের সাথে খুব একটা সম্পর্ক রাখেনি। আমরা 3 ভাই ও 1 বোন। আমার দিদি কচি বয়সে বিধবা হয়ে এই বাড়িতেই ফিরে আসেন। আমার তখন বয়স খুব কম, বেশি হলেও ওই 6-7 আর কি। এখন দিদি এখানেই থাকে। আমার দাদা দেবেন্দ্র প্রসাদ বিয়ে করেছিলেন কম বয়সে। বছর 7 আগে বৌদি মারা যান। দাদার 2 ছেলে, ইন্দ্রনাথ ও চন্দ্রনাথ, দুজনেই বিবাহিত। বড় ছেলের একটি ছেলে ও চন্দ্রনাথের 2টি মেয়ে আছে, তারা যমজ। আর আছে আমার ভাই মনীন্দ্র প্রসাদ, সে তেলের কারবার সামলায়, কলকাতাতেই থাকে। ইচ্ছে মতো বাড়ি আসে। তার স্ত্রী আর 1 ছেলে, 1 মেয়ে বাড়িতেই থাকে। ভদ্রলোক থামলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি বিয়ে করেননি? ভদ্রলোক নিজেকে যেন আর সামলাতে পারলেন না, কেঁদেই ফেললেন। আমি তাকে আবার জল দিলাম। একটু সুস্থ হয়ে চোখ মুছে বললেন, আমি 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 বিয়ে করি আজ থেকে 30 বছর আগে। আমার 3 ছেলে ও একটি মেয়ে ছিল। এখন নেই? ঠাকুরমশাই, সেই জন্যই তো আপনার কাছে আসা। কি হয়েছে বলুন তো, খুলে বলুন। সে কথা বলার মতো নয় ঠাকুরমশাই, একেবারেই বলার মতো নয়। ভাষায় প্রকাশ তো অনেক দূরের কথা। আমি চোখে যা দেখেছি তা আর একবার ভাবার ক্ষমতাও নেই আমার। কিন্তু বলতে তো হবেই আপনাকে, না হলে বুঝবো কিভাবে? আমি বুঝতে পারলাম উনি স্ত্রী পুত্র হারিয়েছেন। ওনার মুখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো টকটকে লাল, কিন্তু তার রাগ না কষ্ট, হিংসা না বেদনা, বোঝার উপায় নেই। আমি অনুভব করলাম তার পিছনে একটা কালো ছায়া যেন তাকে ছেয়ে আছে। বুঝতে পারলাম তার নিজের জীবনও সংকটাপন্ন। হঠাৎ কিশোরী বাধা দিয়ে বলে উঠল, আপনি ওটা কিসের ছায়া দেখলেন? তোমরা জানো আমার কিছু গুরু প্রদত্ত ক্ষমতা ছিল। আমি কারো আসন্ন বিপদের কথা আগে থেকেই জানতে পারতাম। ওই কালো ছায়া ছিল বিপদেরই সংকেত। আপনি এখনও কি এরকম আসন্ন বিপদের ছায়া দেখতে পান? তারানাথ কিছু বলতে যাচ্ছিল, তাকে বাধা দিয়ে বললাম, ঠাকুরমশাই, আপনি যা বলছিলেন তাই বলুন, কিশোরীর কথা বাদ দিন তো। তারানাথ এবার একটা পাসিং শো ধরিয়ে তাতে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আমি বারিনবাবুর সম্বন্ধে যেসব আশঙ্কা করলাম তা কিছুই তাকে জানালাম না। তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানতে চাইলাম। তিনি কোনো ক্রমে সামলে নিয়ে বললেন, মাস 4 আগে থেকেই আমাদের বাড়িতে যেন একটা বদল ঘটতে থাকে। হঠাৎ করে বাড়ির চারপাশের জগৎ নিস্তব্ধ হয়ে যায়। বাড়িতে পাখি পতঙ্গের আনাগোনা বন্ধ হয়ে যায়। এমনকি একটি পিঁপড়েকেও আর দেখা যায় না। প্রথম আমরা ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিইনি, কিন্তু ঘটনাটা ঘটে কয়েকদিনের মধ্যেই। আমি নিয়মিত ঘড়ি ধরে সকাল 6টায় স্ত্রী চা নিয়ে এলে ঘুম থেকে উঠতাম, কিন্তু সেদিন আপনি ঘুম ভেঙে যায়। টেবিলের ওপর রাখা ঘড়িটা হাতে নিয়ে দেখি 6:45 বাজে। অথচ এখনও আমার স্ত্রী আমাকে ডাকতে আসেননি। আমি বিছানা ছেড়ে উঠতে যাব এমন সময় আমার ঘরের চোখ পড়ল ঘরের কোণের দিকে স্নান ঘরের দরজায়। ওদিকে চোখ পড়তেই
আমার বুকটা ধড়াস করে উঠল। দেখি দেখি স্নান ঘরের দরজা থেকে বেরিয়ে আসছে রক্তের স্রোত। আমি আমি আতঙ্কে আতঙ্কে দৌড়ে গিয়ে দরজা খুললাম। ভিতরে ঢুকতেই ভয়ে আমার আমার হাড় হিম হয়ে এলো। সে কি বীভৎস দৃশ্য! আমার 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 স্ত্রী স্নানঘরের মেঝেতে পড়ে রয়েছে, আর আর তার শরীরটা যেন কোনো ধারালো বস্তু দিয়ে চিরিয়ে দেওয়া হয়েছে, আর আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেহের বাইরে বার করে আশপাশে ছড়ানো রয়েছে। আমি 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 ভয়ে কী করবো বুঝতে না পেরে প্রচণ্ড প্রচণ্ড চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে একে একে বাড়ির সকলে ছুটে এলো। এই দৃশ্য দেখে আমার বৌমা চিৎকার করে জ্ঞান হারালো। সকলে একসাথে ভয়ে আতঙ্কে কি করব ভেবে পেলাম না। এক অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হলো। বুঝতেই পারছেন হয়তো আপনি কি অবস্থা হয়েছিল আমাদের। মেয়েরা কান্নার রোল তুলেছিল। দৃশ্য দেখে অনেকের গা গুলিয়ে এলো। সে আমি আপনাকে কোনো মতেই বোঝাতে পারবো না। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছেলে মেয়েদের খুঁজতে লাগলাম। সবাই ছিল, কিন্তু ছোট ছেলেকে, মানে মহেন্দ্রকে দেখলাম না কোথাও। ভাবলাম ভালোই হয়েছে। ও এইরকম দৃশ্য কোনো রকমে সহ্য করতে পারতো না। কাউকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে আমি ওকে আটকাতেই ওর ঘরের দিকে দৌড়ে গেলাম। ঘরে ঢুকে আর এক বীভৎস দৃশ্য আমার চোখে পড়ল। তারপর আমার ধর থেকে যেন প্রাণটা বেরিয়ে এলো। আমার ছোট ছেলে ঘরের মেঝেতে পড়ে রয়েছে, ঠিক যেমনভাবে আমার স্ত্রী পড়েছিল। সেই রকম ছিন্ন বিচ্ছিন্ন দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেহের বাইরে আশেপাশে ছড়ানো রয়েছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমার মাথার সামনে অনেকে দাঁড়িয়ে রয়েছে। দাদার বড় ছেলে ইন্দ্রনাথ আমার কাছে এসে বলল, কাকা শুনছো? বলছি, এখনই পুলিশে খবর দেওয়া প্রয়োজন। কিন্তু আমাদের মন্দিরের পূজারী বললেন, এ বাড়িতে যা ঘটেছে তা সমাধান করা পুলিশের কর্ম নয়। আমি নিশ্চিত বাড়ির উপর কেউ তন্ত্র মন্ত্র প্রয়োগ করেছে। আমি এ আভাস অনেকদিন আগেই পেয়েছিলাম, কিন্তু কিছু না দেখে মন্তব্য করতে পারিনি আর কি। আমাদের বাড়িতে প্রপিতামহের আমল থেকেই কুলদেবীর মন্দির রয়েছে, আর তার আমল থেকেই এই পূজারী বংশানুক্রমে আমাদের পরিবারের কুলদেবীর পুজো করে আসছেন। তিনি বললেন, এর থেকে রক্ষা পেতে গেলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমাদেরকে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। এই বাড়ির উপর কার কোন নজর পড়েছে তা আমরা জানি না, কিন্তু আপাতত বাড়িতে শান্তি সস্তায়ন হোমের ব্যবস্থা করা দরকার। সেজন্য আর কেউ পুলিশে খবর দিল না। যথাসময়ে পূজারীর কথা মতো শান্তি সস্তায়নের জোগাড়যন্ত্র শুরু হলো। আমার স্ত্রী পুত্রের মৃত্যুর 3 দিনের মাথায় বাড়িতে হোমের ব্যবস্থা হলো। এই 3 দিন যাবৎ বাড়িতে কেউই 2 চোখের পাতা বন্ধ করার সময় পাননি। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কিন্তু দেখলেই বোঝা যায় সবাই চিন্তিত, ভীত, সন্ত্রস্ত। সেদিন সকালবেলা থেকেই সমস্ত কাজ শুরু হলো। গৃহের কালী মন্দিরের সামনে হোমের আয়োজন করা হলো। সকাল 10টা নাগাদ সব কিছু গোছানো শেষ হলো। হোম শুরুর আগে পূজারী মহাশয় স্নান করতে গেলেন। তিনি বাড়ির পেছনের দিঘিতেই স্নান করতেন। সেদিন ওখানে গিয়েছিলেন স্নান করতে। দীর্ঘ সময় হয়ে গেল, কিন্তু পূজারী মহাশয়ের আর দেখা পাওয়া গেল না। আমরা কয়েকজন তাকে খুঁজতে গেলাম। দিঘিতে পৌঁছে দেখি
সমস্ত দিঘির জল রক্তবর্ণ। আমরা আমরা অবাক হলাম ঠিকই, কিন্তু কিন্তু যতটা হওয়া উচিত ছিল ততটা নয়। কারণ কারণ আপনি বুঝতেই পারছেন, 3 দিন আগেই যা ঘটে গেছে তাতে নতুন করে ভয় পাওয়ার আর কিছুই ছিল না। তবে তবে শরীর যেন আবার হিম হয়ে গেল। এটা ভেবেই ভয় হচ্ছিল, পুরোহিত মশাই ছাড়া আমি একেবারে নিঃস্ব। এখন একা কি করব আমি? যাই হোক, এবার জেলে ডেকে জল দিয়ে দেহ উদ্ধার করা হলো। এবারও সেই একইভাবে মৃত্যু। দেহ মাঝখান থেকে চেরা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেহে অনুপস্থিত। 3 ঘন্টা ধরে টানা পরিশ্রম করে সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিঘি থেকে উদ্ধার করা হলো। এবারেও আমরা কোনো ক্রমে গ্রামবাসীর মুখ চাপা দিয়ে এ কথা জানাজানি বন্ধ করলাম। এ ঘটনার পর বাড়ির সবাই আবারও ভেঙে পড়ল। আমিও এখন ভীত হয়ে আছি। হয়তোবা এরপরে আমাকেই চলে যেতে হবে। কিন্তু কিন্তু এসব কেন হচ্ছে আমাদের সাথে? আপনি আমাদের বাঁচান ঠাকুর মশাই। আপনার কথা আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি। সে বলেছে আপনি নিশ্চয়ই আমাদেরকে কিছু একটা উপায় বার করে দেবেন। বোঝার চেষ্টা করলাম যে ঠিক কি হয়েছে ওনাদের সাথে আর কেনই বা ঘটেছে, কিন্তু আমিও ঠিক ঠাউর করতে পারলাম না। বললাম, আপনি একটা কাজ করুন, আমি কবচটা দিচ্ছি, ধারণ করুন, আপাতত রক্ষা পাবেন এবং এই সমাধানের জন্য আমি ব্যবস্থা করছি। কিন্তু তার আগে আপনার বাড়িতে আমার যাওয়া প্রয়োজন। বারিনবাবু বললেন, অবশ্যই ঠাকুরমশাই, আপনি আজই চলুন। আমি বললাম, তুমি এসো, আমি কাল বিকেলে গ্রামে পৌঁছে যাব। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে এই রাঘবপুর গ্রাম। আমি পরের দিন বিকেল 5টার মধ্যেই ট্রেনে করে নির্দিষ্ট স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছে দেখি বারিনবাবু মোটর গাড়ি নিয়ে অপেক্ষা করছে স্টেশনে। আমায় দেখেই গাড়ি এগিয়ে নিয়ে এলেন। আমি বললাম, আপনার বাড়ি এখান থেকে কত দূর? বেশি নয়, এই ঘন্টাখানেকের পথ। আর কি কোনো অস্বাভাবিক কিছু? না, তেমন কিছু তো বুঝলাম না। আমরা কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছেই দেখলাম বারিন গুপ্তের বাড়ি রাজপ্রাসাদের চেয়ে কম কিছু নয়, কিন্তু আশেপাশের পরিবেশটা যেন কেমন প্রাণহীন, নিস্তব্ধ, ও আশপাশের গন্ধটা খুবই সন্দেহজনক। বাড়ির চারদিকে আলোয় ঝকমক করছে, তবুও আমি এই বাড়ির ওপরেই বিপদের ঘন কালো ছায়ার আভাস পেলাম। আমি ঘরে ঢুকতেই যে গন্ধটা পেয়েছিলাম সেটাই আরো তীব্রতর হয়ে গেল। এছাড়া বাড়ির সমস্ত মানুষগুলো নিশ্চুপ। হয়তো তখন খুব বেশি হলেও ঘড়িতে সন্ধে 6টা বাজে, অথচ আমি দেখলাম এর মধ্যেই বাড়ির অধিকাংশ লোক ভিতরে ঢুকে যে যার মতো নিজের ঘরে চলে গেছে। বারিনবাবু বললেন, সবাই একটু ভয়ে ভয়ে আছে তো, ওই জন্য কাউকে দেখা যাচ্ছে না। একজন ভৃত্য এসে আমার খাবারের ব্যবস্থা করে দিয়ে গেল। খাবারের বহর দেখেই বুঝলাম এনারা যতই শোকস্তব্ধ ভীত হন না কেন, তাতে রুচিতে একটুও ছেদ পড়েনি। আমি সেসব কিছু না ভেবেই খেয়ে নিলাম পেট পুড়ে।
বারিনবাবু বললেন, আজ বরং আপনি শুয়ে পড়েন ঠাকুরমশাই, আমি আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে বারিনবাবু আমায় নিচের তলায় একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন এবং আমায় বলে গেলেন যে যদি কোনো অসুবিধে হয় আমি যেন চাকরকে বলি, সে বারান্দাতেই থাকে সারা রাত। এই বলে তিনি বিদায় নিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমি মনে মনে ভাবতে লাগলাম, বাড়িতে আসলে কি ঘটে চলেছে। শুয়ে পড়েও আমার ঘুম আসছিল না। রাত্রি যত গভীর হচ্ছিল ততই যেন সেই সন্দেহজনক গন্ধটা তীব্রতর হয়ে উঠছিল। আমি এইবার আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছে যেন একটা খুব পরিচিত কিছু এখানে আছে। মনে হতে লাগলো আমি এখানে আসার আগে থেকেই যেন আমার কোনো অংশ এখানে আছে, কিন্তু সেটা যে আসলে ঠিক কী তা কিছুতেই ঠাওর করতে পারলাম না। এসব যখন ভাবছি ঠিক সেই মুহূর্তে আমার সামনে থেকে কি যেন একটা তীব্র বেগে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক দেখা গেল না, আমি বালিশ ছেড়ে উঠে বসলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টস আমাদেরকে আরও উৎসাহিত করে তুলবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই গল্পের পরের পর্বটি। ততক্ষণ পর্যন্ত গল্পবাবুর সাথেই থাকুন। ধন্যবাদ।